হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন সকাল 9টা বাজে। আমি বাগানে এসেছি ফুল তুলতে, আর আমি এই সময় থেকে আমার ব্লগটি শুরু করছি। তবে সকাল 9টা থেকে ব্লগ শুরু করলেও আমার সকাল কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর যেহেতু অনেকক্ষণ আগে আমার সকাল হয়ে গেছে, তাই সকালের অনেকখানি কাজও আমি কমপ্লিট করে ফেলেছি। সকালের দিকে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমার টিফিন খাওয়াও হয়ে গেছে। এবারে আমি করতে চলেছি জামা কাপড় আয়রন, যেটা আমার একদম ভাল লাগে না করতে। আমার যে কী বিরক্ত লাগে এই কাজটা করতে, কি বলবো। যখনই জামা কাপড় আয়রনের কথা আমার মাথায় আসে না, তখনই জানো তো আমার গা হাত পা ব্যথা করতে শুরু করে দেয়। আর জামাটার দেখো কী অবস্থা, পুরো কুঁচকে গেছে। মনে হচ্ছে যেন কলসি থেকে জামা বার করেছে। যতই এই জামাগুলো পরে এমনিতেই বাজার টাজারই করে, তবুও এই জামা পরে কি আর বাইরে বেরোনো যায় বলো? গোটা শীতকালটাতে জানো তো এই প্রবলেমটা হয় না, কারণ জ্যাকেট সোয়েটারের নিচে কিছু একটা গলিয়ে নিলেই হয়ে যায়। কিন্তু এখন তো গরমকাল, আর এই কুঁচকানো জামাগুলো পরে বাইরে গেলে কেমন দেখতে লাগবে বলো তো? লোকে দেখে কি বলবে ও তো আমি কোনোদিনই মাথায় নিই না, কিন্তু আমার নিজেরই তো ভাল লাগে না দেখতে। তাই জন্যে হাজার বিরক্ত লাগলেও না, আমি ওর জামা কাপড়গুলো একটু আয়রন করে দিই। যদিও আমার আয়রনের অবস্থা তো দেখছো, একটুও ভালো করি না, কিন্তু তবুও কাজ চালানোর মতন হয়ে যায়। আর এগুলো পরে তো কোনো ভালো জায়গায় যাচ্ছে না, টুকটাক এই সামনের বাজার টাজারেই যায়। ওর জামা কাপড়গুলো আয়রন হয়ে গেছে। এবারে আমি আমার এই সালোয়ার কামিজটা আয়রন করছি। এটা আমি দোকানেই দিতাম, কারণ এই সালোয়ার কামিজটা আমার নতুন। কিন্তু কি বলো তো, ভাবলাম আয়রন যখন করছি মোটামুটি করে একটু করে রাখি, তারপর জামা কাপড়ের ভাঁজে রেখে দেবো, টান টান হয়ে থাকবে, ওতে কাজ চলে যাবে। এই জামা কাপড় আয়রন ছাড়াও জানো তো আমার না আর একটা কাজ আছে, যেটা আমার একদম ভাল লাগে না করতে। সেটা হলো নারকেল কোড়ানো। যদিও ওটা আমার একটা হাতের সমস্যা আছে, আমি খুব প্রেশার দিয়ে নারকেল কোড়ালে না আমার হাতের কবজিটা ফুলে যায় বা সাইডের। তবে হ্যাঁ, আমার নারকেল কোড়ানোর কাজটা না খুব একটা করতে হয় না, কারণ আমার বাড়িতে নারকেলের কিছু খেতে পারে না বর আর মেয়ে। সেই কারণে নারকেল ঘরে আসেও না, আর নারকেলের কোনো কাজ আমার হয়ও না। যখন আমার বাড়িতে কোনো পুজো হয় তখনই শুধু আমার বাড়িতে নারকেল আসে। আমার জামা কাপড় গুছানো হয়ে গেল, আর সাথে সাথে বরের এই ছোট্ট আলমারিটাও আমি গুছিয়ে দিলাম। এমন কিছু টাইম লাগে না বলো, তাতেও জানো তো আমার এই কাজটা করতে একদম ভাল লাগে না। এখন বেলা 11:30 বেজে গেছে। এবারে আমি রান্না চাপাবো, নইলে না ওইদিকে অনেক দেরি হয়ে যাবে। আর বর দেখো এত বড় পেঁপেটা বাজার থেকে নিয়ে এসছে কালকে, সেদ্ধ খাবে বলে। আর এদিকে দেখো চাল ধোয়া জলটা আমি এই বালতিতে জমাচ্ছি। শীতকালে বা বর্ষাকালে এই কাজটা আমার মাথায় থাকে না, কেন বলো তো? কারণ বর্ষাকালে তো গাছে জল দিতেই হয় না, আর শীতকালে একদিন গাছে জল দিলে 5-7 দিন চলে যায়। তাই জন্যে শীতকালে বা বর্ষাকালে আমি এই কাজটা করি না, কিন্তু গরমকালে করি। এত জল লাগে না গরমকালে গাছে দিতে, আর আমাদের এখানে তো আগেই বলেছি জলের অবস্থা খুব খারাপ। গরমকালে কুয়োতে জল একদম তলানিতে ঠেকে যায়। সেই জন্যে গরমকালটাতে না আমি চেষ্টা করি একদম জল নষ্ট না করার। আর সত্যি কথা বলতে কি বলো তো, অতগুলো গাছে না জলও নেহাত কম লাগে না, যথেষ্ট জল লাগে। এরপরে যদি আবার জল নষ্ট করি তাহলে তো হলো। আর হ্যাঁ, আমার আগের ব্লগটায় প্রিয়া মণ্ডল নামে এক বোন কমেন্ট করেছো, শুভ দুপুর দিদি ভাই, তোমার ব্লগটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বোন আমার ব্লগটা ভালো লাগার জন্যে। আর তোমাকেও শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। এভাবেই আমার পাশে থেকো। আর জয়শ্রী গাঙ্গুলি মানে জয়শ্রী দি, তুমি কমেন্ট করেছো আমার ভিডিওটা তোমার বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ দি আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্যে। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর 3 নম্বর কমেন্টটা এসছে পূজা দত্তা নামে এক বন্ধুর কাছ থেকে। তুমি বলেছো আমার গাছগুলো খুব সুন্দর, আর আমার ব্লগটাও তোমার খুব ভাল লেগেছে। থ্যাংক ইউ বন্ধু আমার গাছগুলোকে ভালো বলার জন্যে। অনেক কষ্ট করে এই গাছগুলোকে আমি তৈরি করেছি, আর আমার ব্লগটাও তোমার খুব ভাল লেগেছে। তার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, হ্যাঁ। আর আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, আর একটা লাইক দিয়ে দাও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে এরকম মিষ্টি একটা কমেন্ট করে দাও। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকল রান্না কমপ্লিট হয়ে গেল। এখন শুধু বাকি আছে এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়িটা রান্না করলেই আমার সকল রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই এঁচোড় জানো কোত্থেকে এসছে?
এটা কোনো বাজারের এঁচড় নয়, এই এঁচড়গুলো এসছে আমার বাবার বাড়ি থেকে। বোনের বর গেছিল বাবার বাড়িতে একদিনের জন্যে, মা দুই বোনের জন্যেই এঁচড় আরও অনেক কিছু সবজি পাঠিয়েছে। ওই সবজিগুলো আমি আগামীকাল দেখাবো, আজকে এঁচড়টা করছি। এবার এঁচড় তো গোটা পাঠিয়েছে, বর কী করেছে, বাজার থেকে কাটিয়ে এনেছে এঁচড়, যেখান থেকে আমাদের অন্য সময় এঁচড় কাটিয়ে আনে। বাবার বাড়ি তো অনেকটা দূরে, আমি তোমাদেরকে আগেই শেয়ার করেছি। আর তাছাড়া আমি তো সেরকম একটা যেতেও পারি না, তাই জন্যে বোনের হাজব্যান্ড বা ওরা যখন যায় বাবার বাড়িতে, তখন মা এরকম গুছিয়ে গুছিয়ে খেতে সবজি পাঠিয়ে দেয়। এবার কি বলো তো, অনেকটা দূরের রাস্তা তো, সামান্য কিছু পাঠালেও না অনেক ভারী হয়ে যায়, তাই জন্য ওরা আনতেও চায় না। কিন্তু ওই যে মায়ের মন, মায়ের এক মেয়ে তো এখানে পড়ে থাকে, হাজার ইচ্ছে হলেও যাওয়ার উপায় নেই। আর আরেক মেয়ে গেলেও সে নিরামিষ খায়, তাই জন্যে বোন যখনই যায় তখনই মা চেষ্টা করে গুছিয়ে গুছিয়ে অল্প করে হলেও ক্ষেতের ফসল পাঠাবেই পাঠাবে, সে হাজার বারণ করা হোক আর হাজার না করা হোক। তবে একটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই, আমিও কিন্তু এত দূরে বসে না ওই মায়ের হাতের একটু সবজির অপেক্ষায় বসে থাকি, যে মা গুছিয়ে গুছিয়ে ক্ষেতের একটু কিছু পাঠাবে আর সেটা আমি রান্না করে যত্ন করে খাবো। এদিকে মুখে বলতে থাকে কিন্তু, না ওদেরকে দিয়ে বেশি কিছু পাঠেও না, ভার হবে, টানতে পারবে না। কিন্তু মনে মনে ভাবি, ভার হলেও সামান্য একটু কিছু যদি আনে, আমি যত্ন করে রান্না করে খাবো। আজকের এই এঁচোড় চিংড়িটা না খেতে দুর্দান্ত হয়েছিল। এক তো মা অত দূর থেকে পাঠিয়েছে, তার ভালোবাসা জড়ানো ছিল, আর তার উপরে আমি এঁচোড়টা রান্নাও করেছি খুব যত্ন করে। আমার সকল রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে গরম গরম ভাত, তার মধ্যে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি, এঁচোড় চিংড়ি, লাল শাক, টমেটোর চাটনি আর পাতলা করে ডাল। আর রাতের বেলা এই ডালের সাথে বেগুন ভাজবো। আমি রান্নাবান্না কমপ্লিট করে চুলটাকে ভালো করে গুটিয়ে বেঁধে নিচ্ছি, কারণ আজকে আমি রান্নাঘর খুব ভালো করে ডিপ ক্লিনিং করব। অনেক কটা দিন জানো তো আমি রান্নাঘর ডিপ ক্লিনিং করি না, তাও 15 দিন তো হবেই হবে। আর যদি দেরি করি না রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতে, তাহলে কি হবে বলো তো, এক তো রান্না টান্না হয়, তেলের চিটচিটানি ভাব আছে, যেটা বেশি হয়ে গেলে আমার পরিষ্কার করতে খুব কষ্ট হয়। আর তার উপরে কি বলো তো, এখন তো গরমকাল, মাঝে মাঝেই না তাকের ভেতরে জিনিসপত্র সরিয়ে টরিয়ে পরিষ্কার করতে হয়, নইলে কি হয় বলো তো, ছোট ছোট আরশোলা হয়ে যায়, আর যেটা আমি একদম সহ্য করতে পারি না। আর দেখো চিমনির অয়েল পটগুলোর মধ্যে কী হারে অয়েল জমে গেছে। আমি না কাপে করে কেরোসিন তেল নিয়ে এসেছি, চিমনিটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেব, তারপর গোটা রান্নাঘরটা একে একে আমি পরিষ্কার করে ফেলবো। দেখো অয়েল পটগুলো থেকে কী হারে অয়েল বেরোচ্ছে। আমি জানো এই কাপড়ের টুকরোটাতে একটু কেরোসিন তেল মাখিয়ে নিয়েছি, কেরোসিন তেল না মাখালে এই পটগুলো না খুব ভালো করে পরিষ্কার হয় না। আমি এতটা তেল এতটা চিটচিটে কখনো জমতেই দিই না জানো তো, আমি সবসময় চেষ্টা করি অল্পেতেই পরিষ্কার করে নেওয়ার। ওই যে কটা দিন আমি একটু ব্যস্ত হয়ে গেছি, তার মধ্যেই না একটু বেশি জমে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তাছাড়া আগেও আমি সেরকম একটা নোংরা হতেও দেবো না। এখনও যে খুব নোংরা হয়েছে তা নয়, কিন্তু কি বলো তো, যেটুকু হয়েছে না আমি সেটুকুও নোংরা কখনো হতে দিই না, তাই জন্যে আমার চোখে বাজছে। তাছাড়া নইলে এমনিতে ঠিকই আছে। আর ওপর রোজকার পরিষ্কার, ওটা তো রোজ দুবেলা আমি করেই থাকি। একটা কথা কি বলো তো, আমি কাজ করতে খুব ভালোবাসি। বিশেষ করে আমার সবথেকে ফেভারিট কাজ হলো ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখা। কিন্তু একটা কথা কি বলো তো, এই সকল কিছুর মধ্যে আমার শখ বলো, সংসার বলো, সুখ দুঃখ, ভালো লাগা, সব কিছুর আগে আমার মেয়ে। আমার মেয়ের যখন আমাকে প্রয়োজন হবে, আমি সব মুহূর্তে সব সময় আমার মেয়ের পাশে আমি আছি। আর সেই কারণেই জানো তো, ওই শিফটিংয়ের সময় যখন আমাকে আমার মেয়ের প্রয়োজন ছিল, আমি সব কিছু ভুলে গেছিলাম। সব কিছু মানে সব কিছু, তখন শুধু আমার মেয়ে, কারণ আমাকে আমার মেয়ের যে তখন একটু প্রয়োজন। তোমাদের সঙ্গে রাজ্যের গল্প করতে করতে দেখো আমার কাজ কতখানি এগিয়ে গেছে। আর এই জানলার কোনা টোনাগুলো যে আমি ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে দিলাম, জানো তো এইগুলো না গরমকালে আর বর্ষাকালে দুটো টাইমে ভালো করেই মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, না হলে এই কোনা কাঞ্চিগুলোতেই জানো তো ছোট ছোট আরশোলাতে একদম ভরে থাকে। কাজ করতে করতে
অনেকটা বেলা হয়ে গেছে, এখন 2টো বাজে। তবে আমি মাকে না এই কাজের ফাঁকেই গিয়ে খাইয়ে এসেছি। আর একটা আরশোলার বাসা, এটার মধ্যে যে কী পরিমাণ আরশোলা হতে পারে কি বলবো। এটা না গরমকালে আমার 2-3 দিন বাদে বাদেই এরকম পরিষ্কার করতে হয়। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েই না আমি কিছু একটা প্যাক বানিয়ে মুখে লাগাবো, নইলে এই যে ব্ল্যাক প্যাচটা না, এটা 2 মাসেও যাবে না, জানো তো। আমি তোমাদের সাথে আগের ব্লগেই শেয়ার করেছি না, এটা একটা আমার বিরাট সমস্যা। আর যেটা আমার মেয়েরও, একটু রোদে বেরোলেই হলো পুরো মুখ চোখ কালো হয়ে যাবে, আর সেটা কিছুতেই যেতে চায় না। তাকের ভেতরটা আমি খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপর সুন্দর করে গুছিয়ে রাখলাম সব কিছু। কি ভাল লাগে না বলো এরকম গোছানো গাছানো ঘর দেখতে, এরকম গুছিয়ে গাছিয়ে ঘর রাখতে। আমার তো খুব ভাল লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টসে জানিও। আর দেখো এই প্রেশার কুকারটা কি সুন্দর না, এটা না মেয়ে আমাকে দিয়ে গেছে যাওয়ার সময়। আরও অনেক কিছু দিয়ে গেছে, তবে স্পেশালি প্রেশার কুকারটা দিয়ে গেছে। মেয়ে না অনেকগুলো প্রেশার কুকার পেয়েছে, তার মধ্যে আমাকে একটা দিয়ে গেছে। বলে, মা তুমি তো রান্না করো, আরও ভিডিওও বানাও, তাই জন্যে তুমি এই প্রেশার কুকারটা রাখো, তুমি রান্না করবে। এবার বলো, ওটা 5 লিটারের প্রেশার কুকার, আর আমার ঘরে এই যে আমি দেখলে ঢুকালাম, ওটাও একটা 5 লিটারের প্রেশার কুকার। তো আমি এত কুকার দিয়ে করবো কি? আর 5 লিটারের প্রেশার কুকারে এখন রান্নাই বা কী হয় বলো। তবে ওই কুকারটা জানো তো আমি এখনই ব্যবহার করব না। যেদিন মেয়ে আর প্রসেনজিৎ একসঙ্গে আসবে আমার এখানে, সেই দিন ওই কুকারে করে আমি মাটন রান্না করে দেবো ওদেরকে। আমি কাজ করতে করতে দেখো কারোর সঙ্গে কথা বলছিলাম। আসলে কি বলো তো, আমার তো একটাই ফোন, এবার এই একটা ফোনেই ভিডিও করি, আবার এই ফোনেই কথা বলা বা আর সব কিছু। তাই জন্যে কি বলো তো, কেউ যখন ফোন করে আর আমি হয়তো তখন ভিডিও করছি, তখন কি করি, স্পিকারে ফোনটা রেখে তারপর ভিডিও করি। আর এই সময়টাতে না আমি আমার মেয়ের সঙ্গেই কথা বলছিলাম। ও আজকে পাবদা মাছ রান্না করতে গিয়ে পুরো তেল ছিটিয়ে দিয়েছে, সেই গল্পই করছিল। আর হ্যাঁ, ও টমেটোর চাটনি বানিয়েছে আজকে, সেটাও বলল। এখন আসলে প্রথম প্রথম রান্না করছে তো, এখন এগুলো হবেই, তেল ছিটবে, কোনো রান্না পুড়ে যাবে, ছ্যাঁকা খাবে, তবে এভাবেই না একটু শিখবে। আমার পুরো রান্নাঘর দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই কড়াতে সকালবেলায় না আমি রান্নাঘরের ডাস্টারগুলো সার্ফের জলে ফুটিয়ে নিয়েছিলাম, আর সাথে না ওই স্ট্যান্ডগুলোও দিয়ে দিয়েছিলাম। আমি না এরকম মাঝে মাঝেই করি, একটু বেশি যখন তেল চিটে হয় তখন না সার্ফের জলে স্ট্যান্ডগুলোও ফুটিয়ে নিই। আমি দেখেছি ডাস্টারগুলোর সাথে সাথে না ওই স্ট্যান্ডগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এই আইডিয়াগুলো কি বলো তো, অভিজ্ঞতার ফল। কাজ করতে করতে কি বলো তো, দেখবে শর্টকাট আইডিয়াগুলো মাথায় চলেই আসে। আমার সকল কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে স্নানে যাব। আর স্নানের আগে একটা প্যাক মাখবো বলেছিলাম না, সেটাই বানাচ্ছি। প্রথমে দেখো কাঁচা হলুদ দিলাম, তারপর দিচ্ছি বেসন, এবারে তাতে দুধ দিলাম, আর লাস্ট দেবো গোলাপ জল। এতে না আমি মেয়েকে দেখতাম একটু কফিও দিত, কিন্তু কফিটা না শেষ হয়ে গেছে। এবারে এই প্যাকটাকে আমি মিনিট 10 শুকোতে দেব, তারপর স্নান করে নেব। স্নান টান সেরে এবারে খেতে বসছি। আর এখন জানো কটা বাজে? 3:30 বেজে গেছে। কি করব বলো, একা হাতে সবটা করতে গেলে একটু তো দেরি হয়েই যায়। আর পেঁপেতে না একটু নুন আর কাঁচা তেল মাখিয়ে নিলাম, খুব ভালো লাগে জানো নুন আর কাঁচা তেল মাখিয়ে পেঁপে সিদ্ধ খেতে। এবারে যাবার পালা, আবার দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সাথে। আর সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। বাই।